আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের ক্লাসে হচ্ছে আমি আপনাদেরকে শেখাবো একটা বাক্যে প্রোনাউন আপনি কখন কোনটা ব্যবহার করবেন এবং কিছু বেসিক ধারণা দিব যেগুলো হচ্ছে আপনার রাইটিং স্কিল অনেক বাড়াবে। পাশাপাশি হচ্ছে যারা অ্যাডমিশন টেস্ট দিবেন বা অন্যান্য জায়গায় পরীক্ষা দিবেন এই জায়গা থেকে মোটামুটি কোয়েশ্চেন এসে থাকে। তো খুবই গুরুত্বপূর্ণ আসলে পার্টস অফ স্পিচের আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার ক্লাস, তাই না? প্রথম ক্লাসে আমরা নাউন সম্পর্কে জানছিলাম, তো আজকের ক্লাসে হচ্ছে আমরা প্রোনাউন সম্পর্কে জানবো, ঠিক আছে? সো ক্লাসে সবাই যুক্ত হয়ে যান। আর হচ্ছে আমরা বেসিক কিছু ধারণা নিতে হবে এর আগে। আচ্ছা, এখন গত একদিন আগে হচ্ছে আমি আপনাদেরকে এই ছবিটা দিয়েছিলাম যেখানে হচ্ছে ওয়ার্ডগুলোর কি বাংলা মিনিং দেওয়া আছে, তাই না? এখানে লেখা আছে যে পার্সোনাল প্রোনাউন কোনগুলি, পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলি, তাই না? সবগুলোর অর্থ সুন্দর মতো দেওয়া আছে। তো আমি আশা করি আপনারা এইগুলোর অর্থ সুন্দর মতো পড়ে ফেলছেন, ঠিক আছে? আর কোনো সমস্যা নাই যে আই মানে হচ্ছে আমি, ইউ মানে হচ্ছে তুমি, ঠিক আছে? বা আপনারা, দ্যাট মানে হচ্ছে, দিস মানে হচ্ছে কি, দোজ মানে হচ্ছে কি, এইগুলো সুন্দর করে আপনারা পড়ে ফেলছেন, এই তো। তো এইগুলো যদি পড়ে ফেলতে পারেন তাহলে মনে রাখবেন আপনার 50% পড়া এখানেই শেষ, ঠিক আছে? সাধারণত প্রোনাউনে খুব বেশি প্যাসের কিছু নাই, এগুলো হচ্ছে কোনটা কোন প্রোনাউন এটা একটু জানতে হয় আমাদেরকে, ঠিক আছে? আর নাম্বার পার্সন অনুযায়ী এটা আমাদের কোথায় বসে সাবজেক্টের জায়গায় বসে এবং সেই সাবজেক্ট অনুযায়ী তো আমাদেরকে ভার্বটা নিতে হয়, তাই না? তো বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে আজকে ক্লাসে ইনশাল্লাহ, কখন আপনি কোন ভার্বটা নেবেন। ওকে ওকে, আমার কথা সুন্দর সুন্দর মতো বোঝা যাচ্ছে? কথা বুঝতে অসুবিধা হয় কোনো? আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে এখন প্রথমত হচ্ছে আপনাকে একটু কিছু বেসিক ধারণা রাখতে হবে, না হলে তো আপনি বাক্যগুলো প্রয়োগ করতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, এখন যদিও এটার বিস্তারিত ক্লাস আসবে আমাদের, আমরা আজকে ক্লাসে প্রথমে যেটা জানবো তা হচ্ছে আমরা একটু নাম্বার সম্পর্কে আমাকে জানতে হবে। নাম্বার, ঠিক আছে? মানে বচন আর কি, যেটা আমরা বাংলায় বলি এক বচন, বহু বচন, ঠিক আছে? ওকে, আমাদের একটা সাবজেক্টের আমরা বলি না যে সিঙ্গুলার নাম্বার বা প্লুরাল নাম্বার, তো এই নাম্বার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে প্লুরাল নাম্বার, প্লুরাল, ঠিক আছে? সিঙ্গুলার নাম্বার এবং কি প্লুরাল নাম্বার। যেমন সিঙ্গুলার নাম্বারের প্রোনাউনের মধ্যে আপনারা পড়ছেন যে আই আছে, ঠিক আছে? যেমন আপনারা মাই পড়ছেন, এগুলা কি সিঙ্গুলার। এখন প্লুরালের মধ্যে কি পড়ে? যেমন দে পড়ে, ঠিক আছে? আস পড়ে, উই পড়ে, এগুলো হচ্ছে কি প্লুরাল। অর্থাৎ সিঙ্গুলার মানে হচ্ছে একজনকে বোঝাবে, সিঙ্গুলার মানে হচ্ছে কি একজন, আর প্লুরাল মানে হচ্ছে একের অধিক, ঠিক আছে? এক প্লাস প্লাস মানে একের অধিক। যখন একজনের বেশি হয়ে যাবে তখন আমরা বলবো প্লুরাল নাম্বার, আর যখন সিঙ্গুলার থাকবে তখন মানে একজন বোঝাবে তখন এটাকে হচ্ছে বলে কি সিঙ্গুলার নাম্বার। তো এই জায়গায় আরো অনেকগুলি আপনারা প্রোনাউন পড়ছেন, আপনারা অবশ্যই দেখছেন যেগুলা কি সিঙ্গুলার মধ্যে পড়ে, আর যেগুলা বহু মানে একের অধিক তাকে আমরা বলবো প্লুরাল নাম্বার। আমরা নাম্বারের বিস্তারিত ক্লাসে জানবো, তবে আজকে ক্লাসে এতটুকু জানলে হবে যে সিঙ্গুলার মানে হচ্ছে যেখানে একজনকে বুঝাবে, প্লুরাল নাম্বার মানে হচ্ছে যেখানে বহু একের অধিক মানুষজন থাকবে। যেমন দে মানে তারা, আস মানে কি আমাদের, উই মানে হচ্ছে আমরা। তো যেখানে আমরা আমাদের মানে কি অনেক বুঝাবে সেটাকে আমরা বলবো প্লুরাল নাম্বার। আর যেগুলো আই মানে হচ্ছে আমি, ঠিক আছে? মাই মানে হচ্ছে আমার, তো এটা হচ্ছে একজন। যখন একজন হবে তাকে আমরা বলবো সিঙ্গুলার, আর যখন একের অধিক হবে তখন আমরা বলবো সেটাকে কি প্লুরাল নাম্বার। এটা কি বোঝা গেল? কোনো সমস্যা আছে? আচ্ছা, তো ঠিক আছে, দেখেন তো এটা হচ্ছে নাম্বারের কাহিনী, একজন এবং কি দুইজন মানে সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার। এরপরে এটার সাথে যুক্ত হয় পার্সন, পার্সন, ঠিক আছে? তো পার্সন কত প্রকার? পার্সন হচ্ছে তিন প্রকার। পার্সন হচ্ছে কত প্রকার? পার্সন তিন প্রকার। ফার্স্ট পার্সন,
দেন হচ্ছে সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, আর আরেকটি হচ্ছে থার্ড পারসন, থার্ড পারসন। তাহলে পারসন হচ্ছে কত প্রকার? পারসন হচ্ছে তিন প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং কি থার্ড পারসন। এই ফার্স্ট পারসন মানে কি যেখানে আমি আছি, যেই শব্দে আমি আছি সেটাই হচ্ছে মূলত ফার্স্ট পারসন। যেমন কি, যেমন আই, মাই, ঠিক আছে, আওয়ার। এখন দেখেন মাই মানে হচ্ছে আমার, আওয়ার মানে হচ্ছে আমাদের, সেখানে আমি আছি। আর সেকেন্ড পারসন হচ্ছে ইউ অথবা ইউর, মানে তুমি, তোমার, এইগুলো হচ্ছে কি সেকেন্ড পারসন, যেখানে তুমি আছে, ঠিক আছে, যেখানে তুমি সেটা হচ্ছে কি সেকেন্ড পারসন, আর যেখানে আমি আছি সেটা হচ্ছে ফার্স্ট পারসন। মানে যেই শব্দটাতে উচ্চারণ করলে অর্থটা আমার, মানে আমি যেখানে ইনক্লুড, আমি যেখানে আছি সেটা হচ্ছে ফার্স্ট পারসন সহজ কথায় বললে। আর ইউ এবং ইউর হচ্ছে তুমি, মানে তুমি, তোমার, এইগুলো হচ্ছে কি সেকেন্ড পারসন। আর থার্ড পারসন হচ্ছে যেখানে আমি এবং তুমি থাকবে না। যেমন আমি বললাম যে দে, দে অর্থ কি তারা। এখন এই তারা বলতে কি আমি এবং তুমি আছি? নাই। যেমন আমি বললাম যে ইট, এবং যে কোনো কিছুর নাম, যেমন আমরা যে কোনো কিছুর নাম বললাম, যেমন আমি বললাম যে রহিম, আমি বললাম বাংলাদেশ, ইত্যাদি যে কোনো কিছুর নাম হতে পারে, তা হচ্ছে কি, তা হচ্ছে থার্ড পারসন। অর্থাৎ যে শব্দে আমি আছি সেটা হচ্ছে ফার্স্ট পারসন, শুধু তুমি, তোমার, এগুলো হচ্ছে সেকেন্ড পারসন। থার্ড পারসন হচ্ছে আমি এবং তুমি বাদে অন্য যে কোনো কিছু, যে কোনো কিছুর নাম হতে পারে, ঠিক আছে, যে কোনো কিছুর নাম হতে পারে, ইট হতে পারে, হি, শি, এইগুলা, ঠিক আছে, হি, শি, দে, ইট, যে কোনো কিছুর নাম, এগুলো সবগুলো হচ্ছে থার্ড পারসন। তাহলে পারসন কত প্রকার? পারসন হচ্ছে তিন প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। ওকে, একটু লিখে ফেলেন। কুইক করতে হবে, ঠিক আছে, আমরা ক্লাসে দ্রুত যেতে হবে। আমাদের আজকে ক্লাসে খুব বেশি পড়াশোনা নাই, এগুলো সহজ মোটামুটি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যখন প্রনাউন পড়বো তখন সেখানে দেখবেন যে যেমন ফার্স্ট পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসন প্লুরাল ফর্ম এরকম থাকবে। যেমন আপনি একটু চিন্তা করে দেখেন, এই যে আই একটা প্রোনাউন না? প্রোনাউন। এখন আপনি যদি সেটা নাম্বার পারসন চিন্তা করেন, সেটা কোন নাম্বারে আছে? যেমন আচ্ছা আমি একটু এভাবে বলি, যেমন আমি প্রোনাউন লিখলাম যে আই, ঠিক আছে, আই অ্যাম এ স্টুডেন্ট, এরকম একটা বাক্য লিখলাম। এখন আই হচ্ছে প্রোনাউন, সবাই জানেন, এবং এই বাক্যের সাবজেক্ট। এটা কোন পারসন বলেন তো? কোন পারসন থেকে আসছে? এটা ফার্স্ট পারসন। এটা কি ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন। আর যদি সেটা নাম্বার চিন্তা করি, সেটা কোন নাম্বারে আছে? সিঙ্গুলার। সেটা কি সিঙ্গুলার, সেটা কি সিঙ্গুলার। আচ্ছা, এখন এই ফাঁকে একটা নোট করে ফেলেন যে যখন আমাদের যে সাবজেক্টটা থাকে সেটা নাউন অথবা সেটা প্রোনাউন, যে কোনো একটাই থাকুক, নাউন বা প্রোনাউন যেটাই থাকুক, সেটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, থার্ড পারসন এবং কি থার্ড পারসন প্লাস সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার হলে তখন যে ভার্বটা নিব তার সাথে এস অথবা ইএস যুক্ত হবে। কেমন? এটা খুবই সহজ একটা রুলস। যখন আমাদের সাবজেক্ট নাউন অথবা প্রোনাউন যে কোনো একটা হতে পারে, এবং সেটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সিঙ্গুলার নাম্বার হয়, তখন ভার্বের সাথে এস বা এস যুক্ত হবে। এটা অবশ্যই এটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। অর্থাৎ এই বিষয়টা কি, যেমন আমি বললাম হি রিডস এ বুক, সে একটা বই পড়ে। দেখেন হি একটা সাবজেক্ট এবং এটা একটা প্রোনাউন। ওকে, কোন পারসন এটা? এটা কোন পারসন? থার্ড পারসন। কারণ আমরা জানি আমি এবং তুমি ছাড়া অন্য যে কোনো কিছু থার্ড পারসন, তার মানে হি হচ্ছে থার্ড পারসন। এবং এটা কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। তখন যখন সিঙ্গুলার হয় তখন ভার্বের সাথে এস বা এস যুক্ত করতে হয়, ঠিক আছে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে।
ওকে, এই বেসিক ধারণাগুলো রাখতে হবে, তাহলেই আপনি প্রোনাউন ভালো মতো ইউজ করতে পারবেন। ঠিক আছে, আরেকবার বলি, যারা নতুন, আমি তো ধরে নিচ্ছি সবাই নতুন, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার, এই যে দেখেন হি থার্ড পারসন এবং এটা কি সিঙ্গুলার মানে একজন, তখন ভার্ব যেটা নিবেন সেটার সাথে অ্যাডভার্ব যুক্ত করতে হবে, অবশ্যই সেটা প্রেজেন্ট টেন্স হতে হবে। ঠিক আছে, যেমন আমি বললাম যে হি প্লেড ফুটবল, মানে সে ফুটবল খেলেছিল, এটা অতীতকালের কথা। যেমন দেখেন এই যে প্লেড ইডি যুক্ত আছে, যখন ইডি থাকে তখন এটা ফার্স্ট টেন্স হয়, মানে অতীতের ঘটনা হয়, তখন তার অ্যাডভার্ব যুক্ত করা লাগে না। বাট আপনি যদি এটা বর্তমানের কথা বলেন তখন কিন্তু আপনাকে লাগাতে হবে হি প্লেস ফুটবল, তখন আপনাকে এস যুক্ত করতে হবে। এই যে দেখেন এখন এস যুক্ত হচ্ছে, কারণ এই বাক্যটা এখন প্রেজেন্টে আছে, এটা প্রেজেন্ট বর্তমানের কথা বলতেছে, আর এটা হচ্ছে অতীতের কথা, যার জন্য অ্যাডভার্ব যুক্ত করা লাগে নাই। টেন্স অনুযায়ী আপনাকে হি প্লেড মানে বি টু ফর্ম ইউজ করা হয়েছে, প্লে থেকে প্লেড হয়েছে। ঠিক আছে, ওকে, এগুলো সব আসলে আমাদের প্রতিনিয়ত ক্লাসে এগুলো আসবে, তো এগুলো হচ্ছে জাস্ট জানার জন্য আমি বলতেছি। এখন আমরা যদি প্রোনাউনের ক্লাসে যাই, যেটা আমরা পড়তেছিলাম আজকে যেটা আমরা পড়বো, এই যে দেখেন খুবই সহজ, প্রোনাউনকে সহজভাবে নেবেন, কঠিন কিছুই নাই, জাস্ট ওয়ার্ডগুলো কোনটা কোথায় এইটাই, অন্য কিছু না। দেখেন প্রোনাউন মানে কি নামের পরিবর্তে বসে, নামের কি পরিবর্তে বসে। যেমন সব সময় তো ব্যক্তির নাম ধরে বললে বাক্যটা ভালো দেখায় না। প্রথমে আমি বললাম যে যেমন আমি বললাম যে মানে সালমা ষষ্ঠ শ্রেণীতে পড়ে, পরে আপনি সালমার যুক্ত করবেন না, সেক্ষেত্রে আপনি সালমার প্রোনাউনটা ইউজ করবেন, প্রোনাউন, তখন আপনি নামের পরিবর্তে শি ইউজ করবেন, এইরকম আর কি। মানে সব সময় নাম ইউজ করা যাবে না, নামের পরিবর্তে প্রোনাউনটা ইউজ করতে হবে বাক্যে। তো যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে ব্যবহার করি ওই শব্দগুলোকে আমরা প্রোনাউন বলবো। যেমন দেখেন আমি একটা বাক্য এখানে লিখছি, আপনারা একটু বাক্যটা পড়েন, এখানে কি লিখছি দেখেন। এই যে একটা প্রথম বাক্য, করিম ইজ এ গুড বয়, করিম হচ্ছে ভালো বালক, ভালো ছেলে। হি গোজ টু স্কুল এভরিডে, সে নিয়মিত বিদ্যালয়ে যায়। এখন দেখেন প্রথমে তার নাম ব্যবহার করছে, এখন এইখানে যদি আমি আবার করিম বলি যে করিম গোজ টু স্কুল এভরিডে, তাহলে এটা কি দ্বিত্ব হয়ে যাবে, গ্রামাটিক্যালি ভুল হবে। তার চেয়ে আপনি প্রোনাউনটা ইউজ করবেন, এটা রাইট হবে, হি গোজ টু স্কুল এভরিডে। অর্থাৎ একবার নাম ইউজ করলে দ্বিতীয়বার নামটা ইউজ করতে হয় না, সেখানে তার প্রোনাউনটা ইউজ করতে হয়। সো করিমের প্রোনাউন হচ্ছে হি, কারণ করিম হচ্ছে যে বালক, এই জন্য। ঠিক আছে, এখন আমরা আমাদের যে প্রোনাউনগুলি আছে সেখানে পার্সোনাল প্রোনাউন আছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে, বিভিন্ন ধরনের প্রোনাউন আছে। এখন আমরা দেখেন আমাদের যে প্রোনাউন সেটা সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে কাজ করে। আমি প্রথম ক্লাসে এটা আপনাদেরকে আলোচনা করছিলাম। যেমন দেখেন সাবজেক্ট হিসেবে কিভাবে, যেমন আই এম স্টাডিং, আমি পড়ছি, এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, মানে আমার নামের পরিবর্তে আই ব্যবহার করা হয়েছে এবং এখানে সে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। আবার দেখেন সে অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, হি কল মি, সে আমাকে ডাকলো। ঠিক আছে, সে আমাকে ডাকলো, এখানে মি মানে আমাকে, এই মি কোত্থেকে আসছে, আই এর সাবজেক্ট থেকে, মানে আই সাবজেক্টের অবজেক্ট ফর্ম হচ্ছে মি, এখানে মিটা বসছে, কারণ আপনি জানেন যে ভার্বের পরে অবজেক্টের জায়গা, এই জন্যই তো অবজেক্ট ফর্মটা বসছে। ঠিক আছে, এখানে আই ব্যবহার করলে ভুল হবে, কি জন্য, কারণ এই যে ভার্বের পরে যে অবজেক্টের জায়গা, এই জন্যই তো অবজেক্ট ফর্মটা বসছে। ঠিক আছে, এই তো আপনাকে তো অবস্থাটাও জানতে হবে, না হলে তো আপনি প্রোনাউন ব্যবহার করতে পারবেন না। তাহলে এই ধরনের প্রোনাউন হচ্ছে মোট কোন বইতে 8 প্রকার, কোন বইতে 9 প্রকার আছে, কোনো সমস্যা নাই, কম থাকুক বেশি থাকুক, আমরা বেশিটাই পড়ি, আমরা 9টা প্রকার পড়বো, 9টা প্রকার সম্পর্কে ধারণা নিব। ফার্স্ট অফ অল পার্সোনাল প্রোনাউন্স, কোনগুলি, যেগুলো কি কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা গ্রুপকে বোঝাবে। গ্রুপ মানে যেমন দে মানে হচ্ছে তারা, এখানে গ্রুপকে বোঝাচ্ছে। ঠিক আছে, এই পার্সোনাল প্রোনাউনের মধ্যে কি কি আছে, আই আছে, ইট আছে, হি আছে, দে আছে, শি আছে, উই আছে, ইউ আছে, এইগুলা। এখন এইগুলোর মধ্যে কোনটা হচ্ছে সাবজেক্টের জন্য ব্যবহার করা হয়, কোনটা হচ্ছে অবজেক্টের জন্য ব্যবহার করা হয়। সাবজেক্টের জন্য কোনগুলো ব্যবহার করা হয়, যেগুলো মূলত সাবজেক্টের কাজ করে, যেমন আই, উই, হি, শি, দে, ইট, এগুলো দ্বারা অসংখ্য বাক্য ব্যবহার করা যায়, যেমন দে আর প্লেইং ফুটবল, শি ইজ এ গুড স্টুডেন্ট, উই সি হিম, আমরা তাকে দেখেছি, ইত্যাদি ইত্যাদি। এগুলো মোটামুটি একদম বেসিক লেভেলের কথাবার্তা। যে প্রোনাউন গুলো সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় সেগুলাকেই মূলত সাবজেক্টিভ প্রোনাউন বলা হয়, মানে সেগুলোকে আমরা কি সাবজেক্ট প্রোনাউন হিসেবে চিনি। অবজেক্ট হিসেবে যেগুলো ব্যবহার করা হয়, যেমন এখানে একটু খেয়াল করে দেখেন, এই যে মি মানে কি আমাকে, মি কোত্থেকে আসছে, মি এর সাবজেক্ট ফর্ম কি বলেন, আই। আবার উই থেকে আস হইছে, হি থেকে হিম হইছে,
আমরা যদি এভাবে লিখি যে আই হচ্ছে সাবজেক্ট, আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি, হি হচ্ছে সাবজেক্ট, হি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হিম, শি হচ্ছে সাবজেক্ট, শি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হার, ঠিক আছে। দে হচ্ছে সাবজেক্ট, দে এর অবজেক্ট ফর্ম হচ্ছে দেম, ঠিক আছে। ইট কিন্তু সব জায়গায় সেম, এই যে দেখেন। এখন যখন আমার সাবজেক্ট লাগবে তখন এইগুলো আমি ব্যবহার করব, যখন আমার অবজেক্ট লাগবে তখন আমি এইগুলা ব্যবহার করব। কথা কি ক্লিয়ার? ঠিক আছে। দে সাবজেক্ট প্রোনাউন হচ্ছে এইগুলা, অবজেক্ট প্রোনাউন হচ্ছে এইগুলা। যদিও আমি টেবিল একটা দিয়ে দিব, অলরেডি দিয়ে দিচ্ছি, সেখানে আপনারা দেখতে পারবেন। এটা কি বোঝা যাচ্ছে আপনাদের? কোনো সমস্যা হচ্ছে? এখানে জাস্ট পড়ে ফেলবেন কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট, এইগুলা পড়তে পড়তে দেখবেন যে একসময় আপনার কাছে এইগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা শুনেন, আমি আপনাদেরকে একটা কথা বলি, বারবার এক কথা বলতে ভালো লাগে না। আপনারা পরীক্ষা দেন, কেমন পরীক্ষা তো দেন, তো পরীক্ষা দেওয়ার পরে সব কোশ্চেন যদি আপনার বুঝে, মানে সব কোশ্চেন যদি আপনার সমস্যা থাকে, প্রত্যেকটা কোশ্চেন, যেমন একজন বলছে যে স্যার এক্সাম 4 এর কোশ্চেন গুলো সলভ করেন। এখন আমার একটা কথা বুঝেন, আমি ক্লাসে একদম পরিষ্কার ভাবে সবকিছু বুঝাইছি, আপনি পরীক্ষা দিয়েছেন, আপনার কি সব কোশ্চেন যদি আপনার বুঝতে অসুবিধা হয়, তাহলে বুঝবেন যে আপনি ক্লাসে বুঝেন নাই, আপনাকে আবার ক্লাস করতে হবে। এখন ধরেন কেউ একজন একটা কোশ্চেন বুঝলো না, তার উচিত কি হবে? সেটা স্ক্রিনশট নেওয়া বা সেই প্রশ্নটা টেলিগ্রাম গ্রুপে আলোচনা করা, যে স্যার আমি এটা বুঝি না। দেখবেন যে আমার কথা বলে আমার পুরাতন স্টুডেন্ট কেউ একজন আপনার আনসার দিয়ে দিচ্ছে, বা আপনাদের বর্তমান রানিং স্টুডেন্ট আনসার দিয়ে দিচ্ছে। তাহলে এই বিষয়টা আপনি কেন বুঝেন না? এখানে আপনি এসে বলবেন স্যার আমাকে ওই কোশ্চেনটা বুঝাই দেন, মানে ক্লাস 3 সব কোশ্চেন বুঝাতেন। সব কোশ্চেন কেন আপনাকে বুঝাতে হবে? সব কোশ্চেন যদি আপনাকে বুঝাতে হয় আমাকে, তাহলে আপনি আমার ক্লাস বুঝেন নাই, এটা আমি ধরে নিব। সব কোশ্চেন তো আপনার বুঝে মানে সমস্যা থাকার কথা না, একটা বা দুইটা থাকার কথা। তো যেটা থাকবে সেটা আপনি টেলিগ্রাম গ্রুপে জানান, দেখবেন যে আমি আনসার দেওয়ার আগে আমার কোনো একজন শিক্ষার্থী আনসার দিয়ে দিচ্ছে, ঠিক আছে। ওকে, তাহলে সাবজেক্টিভ অবজেক্টিভ গেল। এখন আসেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই জায়গাটা আমরা প্রায় ব্যবহার করি। দেখেন আগে বুঝেন, ডেমনস্ট্রেটিভ মানে কি? কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে আমরা বসিয়ে থাকি। আচ্ছা, সাচ খুব কম ব্যবহার করা হয়, আমরা এটার কথা ভুলে যাই, আমরা ব্যবহার করি এইগুলা, দিস, দ্যাট, দোজ, দিস। আচ্ছা, এখন কাছে বোঝানোর জন্য খুব গুরুত্বপূর্ণ, যখন কাছে বুঝাই, কাছে মানে নিকটে, মানে কি নিকটে, নিকটে বোঝানোর জন্য আমরা দিস ব্যবহার করি, অথবা এই দিস ব্যবহার করি, এই দিস ব্যবহার করি। আচ্ছা, মানে ধরুন আপনার কাছে একটা কলম আছে, বা আপনি একটা কলম দেখতেছেন, বা আপনার একটা কলমের কথা বলতেছেন, তাহলে আমি বলবো যে যেহেতু কলমটা আমার হাতে আছে বা আমার নিকটে আছে, আমি বললাম যে দিস ইজ এ পেন। অথবা একটা বুক লেখেন না, দিস ইজ এ বুক, ঠিক আছে। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখেন, এই দিস হচ্ছে একটা বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে সিঙ্গুলার। এটা কি? এটা সিঙ্গুলার একটার ক্ষেত্রে, তাহলে কি ব্যবহার করবেন? এই দিস ব্যবহার করবেন। আর যখন বেশি হবে, আপনি ধরুন আপনার কাছে অনেকগুলা কলম আছে, অনেকগুলা বই আছে, অনেকগুলা মোবাইল আছে, তাহলে আপনি বলবেন যে দিস আর পেন্স, অথবা বুকস, ঠিক আছে। এই যে দেখেন, এখন কিন্তু বহু বচন হয়েছে, বেশি হয়েছে না? তাহলে এই দিস ব্যবহার করব বেশি বুঝালে। আচ্ছা, প্রথম বিষয়টা বুঝেন, কোনো একটা ব্যক্তি বা বস্তু যখন নিকটে বোঝায়, নিকটে, কাছে বা ধরা যায় এরকম হলে, মানে একদম কাছে হলে আপনি দিস ব্যবহার করবেন, দিস এবং এই দিস। এখন এই দিস ব্যবহার করবো সিঙ্গুলার হলে, আর এই দিস ব্যবহার করব প্লুরাল হলে, মানে বেশি হলে। কথা কি ক্লিয়ার? এটা বুঝছেন? একটা হচ্ছে কাছে বুঝালে, আর দূরে বুঝালে কিন্তু দ্যাট এবং দোজ, সেটা পরে, আগে বুঝেন এটা নিকটে বুঝাবে এবং কোনটা সিঙ্গুলার এবং কোনটা প্লুরাল, ঠিক আছে। তাহলে যেটা বুঝলেন যে এই দিস এবং এই দিস, একটা হচ্ছে, এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে কি সিঙ্গুলার, আবার এটাও, এটা কি, একটু ভুল করে ফেলছি না,
প্রথমে বুঝেন যে এই দিস এবং এই দিস হচ্ছে কি আমরা নিকটে ব্যবহার করার জন্য ব্যবহার করি, নিকটে। আর এটি হচ্ছে এক এবং এটি হচ্ছে এক প্লাস প্লাস, মানে একের অধিক হলে দিস, আর একজন বুঝালে বা একটি বুঝালে আমরা কি এই দিস ব্যবহার করব। যেমন দেখেন কলম একটা বুঝাইছি তার মানে দিস, আর যখন বেশি বুঝাইছি বা বই বেশি বুঝাইছি তখন আমরা এই দিস ব্যবহার করছি। ঠিক আছে? আচ্ছা, যদি এটা বুঝে থাকেন তাহলে বাকি রইল কি? বাকি রইল দ্যাট এবং দোজ, তাই না? এখন দেখেন দূরে বোঝানোর জন্য, দূরে দূরে বোঝানোর জন্য আমরা দ্যাট এবং দোজ ব্যবহার করি, দ্যাট এবং দোজ ব্যবহার করি। এই দ্যাট হচ্ছে সিঙ্গুলার, এই দ্যাট হচ্ছে সিঙ্গুলার এবং এই দোজ হচ্ছে প্লুরাল, এই দোজ হচ্ছে প্লুরাল ফর্ম। ধরুন আপনি দেখতেছেন যে এটা একটা স্কুল, মানে আপনি রোড দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা স্কুল বা একটা হসপিটাল আপনি দূর থেকে দেখতে পারতেছেন। যেটা দূরে থেকে এবং ধরা যায় না, ছোঁয়া যায় না, দূর থেকে আপনি কাউকে দেখাচ্ছেন, তার মানে আপনি সেখানে কি ব্যবহার করবেন? সেখানে আপনি সিঙ্গুলার হলে দ্যাট আর প্লুরাল হলে দোজ ব্যবহার করবেন। যেমন আমি বললাম যে that is a school, that is a school। ঠিক আছে? এই দ্যাট কেন ব্যবহার করছি, এখানে দিস কেন ব্যবহার করে নাই? কারণ সেটা দূরে, স্কুলটা দূরে ছিল, এই জন্য আমি বললাম দ্যাট ইজ এ স্কুল। এটা হচ্ছে, ওটা হচ্ছে কি একটা স্কুল, ওটা। দ্যাট মানে কি? ওটা। আর আপনি যখন বহু বচন কোনো কিছু বুঝাবেন তখন আপনি জাস্ট কি ব্যবহার করবেন? এই দোজটা ব্যবহার করবেন, আপনি দোজ ব্যবহার করবেন, এবং এই জায়গাটা দিসের পরিবর্তে কি হবে? আর হবে, যেহেতু প্লুরাল ফর্ম। আর ফার্স্ট টেন্স হলে ওয়াজ এবং ওয়্যার ব্যবহার করবেন। ঠিক আছে? এই আর কি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বোঝা গেছে? দিস এবং দ্যাট, এটার পার্থক্যটা হলো দিস ব্যবহার করা হয় নিকটে আর দ্যাট ব্যবহার করা হয় কি? দূরে বোঝানোর জন্য। ঠিক আছে? আচ্ছা, ক্লাসে অতিরিক্ত কথা বললে ব্লক করে দেওয়া হবে। একজনকে ব্লক করা হয়েছে, সে আজকে ক্লাসে নাই। ঠিক আছে? দেখেন ইন্টারোগেটিভ প্রোনাউন্স, ইন্টারোগেটিভ প্রোনাউন মানে কি? যেই WH ওয়ার্ড গুলো, দেখেন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য প্রোনাউন ব্যবহার করা হয় তাকে হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে, প্রোনাউন্স বলে। যেমন আমরা হু, হুইজ, হোয়েন, হোয়াট, হুজ, এগুলাকে WH ওয়ার্ড হিসেবে চিনি না, ওইগুলাই আর কি। যেমন হু ইজ ইউর ফ্রেন্ড, হোয়াট ইজ ইউর নেম, হু আর ইউ, হাউ ওল্ড আর ইউ, এই টাইপের যত প্রশ্ন আছে এবং যে আমরা WH ওয়ার্ড গুলো চিনি ওইগুলাই হচ্ছে প্রোনাউন। ঠিক আছে? এটাকে বলে ইন্টারোগেটিভ প্রোনাউন। এটা খুবই সিম্পল ব্যাপার, জাস্ট কি পড়ে ফেলবেন একবার। আচ্ছা, ইনডেফিনিট প্রোনাউন্স। দেখেন ইনডেফিনিট প্রোনাউন মানে কি? এটা হচ্ছে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বলবে না, যে কেউ হতে পারে। যেমন দেখেন এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, এগুলো জাস্ট পড়ে ফেলবেন। যেমন দেখেন এভরিবডি লাভস হিম, প্রত্যেকে তাকে ভালোবাসে। এখন প্রত্যেক ব্যক্তি, নোবডি লাইকস হিম, কেউ তাকে ভালোবাসে না, কেউ তাকে পছন্দ করে না, এরকম বললে আমরা কি স্পেসিফিক কাউকে বুঝাইছি? বুঝাই না, আমরা যে কেউ এটা হতে পারে। তো এই জন্য এটাকে বলে কি? ইনডেফিনিট প্রোনাউন। মানে হচ্ছে যে প্রোনাউন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বুঝাবে, এই ধরনের প্রোনাউন গুলোকে আমরা বলবো কি? ইনডেফিনিট প্রোনাউন। জাস্ট পড়ে ফেলবেন ভালো করে। আচ্ছা, পসেসিভ প্রোনাউন্স মানে কি? একটু খেয়াল করেন তাহলে বুঝতে সুবিধা হবে। পসেসিভ প্রোনাউন মানে কি? কোনো কিছুর মালিকানা বা অধিকার, মালিকানা বা অধিকার বোঝাতে পসেসিভ অ্যাডজেক্টিভ গুলো আমরা ব্যবহার করি। কি কি? মাই, আওয়ার, দেয়ার, দেন হচ্ছে হিজ, হার, ইটস, এইগুলো আমরা ব্যবহার করে থাকি। এবং এরপর যে নাউন থাকে তার পরিবর্তে যে প্রোনাউন ব্যবহার করা হয় সেগুলাই মূলত হচ্ছে এই পসেসিভ প্রোনাউন গুলা। কেমন? একটু খেয়াল করে দেখেন এখানে এই বাক্যে কি বলছে। দেখেন, হ্যাভ ইউ বট ইউর জ্যাকেট, তুমি কি তোমার জ্যাকেটটা কিনেছিলে? আই ডোন্ট ব্রিং মাইন, আমি আমার জ্যাকেটটা কিনি নাই। এখানে মাইন মানে আমারটা বোঝাচ্ছে, মাইন মানে কি? আমারটা বোঝাচ্ছে। আমি কিন্তু মাই জ্যাকেট বলি নাই, এর পরিবর্তে আমি মাইন ব্যবহার করছি। এটাকে বলে পসেসিভ প্রোনাউন, মানে নিজের কোনো কিছু বুঝাবে, মানে এটা এর মানে মালিকানা বুঝায় বা হচ্ছে অধিকার বুঝায়। পরের কোশ্চেনটা দেখেন, মাই বুক হ্যাজ বিন স্টলেন বাই সামওয়ান, কেউ একজন আমার বইটা চুরি করে ফেলছে। ক্যান আই সি ইউরস, আমি কি তোমারটা দেখতে পারি? আমি এখানে তোমার বুক বলি নাই, মানে ইউর বুক বলি নাই, আমি বলছি ইয়োর্স, মানে তোমারটাকে আমি দেখতে পারি।
এখানে যেমন মাইন ব্যবহার করছে মাই জ্যাকেটের পরিবর্তে, এখানে ইউরস ব্যবহার করা হয়েছে ইউর বুকের পরিবর্তে। এটাকেই বলে পসেসিভ প্রোনাউন। ঠিক আছে, এই হচ্ছে পসেসিভ প্রোনাউনের কাহিনী। আর বেশি কিছু লাগবে না, জাস্ট কি ওয়ার্ডগুলো পড়ে ফেলবেন এবং যখন আপনি কোনো কিছু রিডিং করতে যাবেন তখন এইগুলো আসলে তখন আপনার মাথায় অটোমেটিক কাজ করবে যে হ্যাঁ এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। এবং আস্তে আস্তে আমরা যখন গ্রামারে আরো বেশি কঠিনের দিকে যাব তখন এইগুলো আপনার কাজে লাগবে। আচ্ছা, আমরা এই যে রেসিপ্রোকাল প্রোনাউন লেখাটা এই জায়গায় আসলে ভালো হতো। ঠিক আছে, আমাদের নোটে একটু মিস্টেক হয়েছে। রেসিপ্রোকাল প্রোনাউন্স সম্পর্কে আমরা জানবো। আচ্ছা দেখেন, এটা খুবই সহজ। যে প্রোনাউন দ্বারা দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায় তাদেরকে আমরা রেসিপ্রোকাল প্রোনাউন্স বলি। পারস্পরিক সম্পর্ক কি? যেমন দেখেন, সাবিনা এন্ড তানভীর গেভ ইজ আদার, মানে একে অন্যকে গোল্ড রিংস অন দেয়ার ওয়েডিং ডে, তাদের ওয়েডিং ডেতে কি করছে তারা একে অন্যকে তাদের গোল্ড রিং দিয়েছিল, এই কথাটা বলতেছে। তার মানে এটা কি দুইজনের মধ্যে সম্পর্ক সৃষ্টি করছে না? তার মানে ততোধিক দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাবে এটা দ্বারা, ইজ আদার দ্বারা। এরপরে দেখেন রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনে একবার আমাদের আলোচনা অলরেডি হয়ে গেছে। আমরা যে দ্যাট, হুইচ, হু, হুম, হোজ, হোয়ার এইগুলা যখন বাক্যের মাঝখানে যাবে, যেমন এটা খুবই গুরুত্বপূর্ণ, একটু দেখেন তাহলে আপনার সুবিধা হবে। আপনার এর আগে কিন্তু এটা সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। এই যে দেখেন এগুলা ব্যবহার করা হয়, দ্যাট, হুইচ, হু, হুম, হুজ, হোয়ার এইগুলা। ঠিক আছে, আচ্ছা যেমন দেখেন দিস ইজ দ্য প্লেস, এই জায়গাটা, হোয়ার যেখানে আই লিভ ফর 2 ইয়ার্স, আমি আগে 2 বছর এখানে কি বসবাস করতাম। এই যে দেখেন এই যে হোয়ারটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। কেন রিলেটিভ প্রোনাউন? কারণ এটা বসে এই যে প্লেস, এই প্লেস সম্পর্কে একটা অতিরিক্ত ধারণা দিছে, এই জায়গায় অতিরিক্ত তথ্য দিছে। আই লিভ ফর 2 ইয়ার্স, কোথায় বসবাস করছে সে? এই প্লেসটাতে, দা প্লেসে। আবার দেখেন দ্য শার্টস দ্যাট আই, এই যে দেখেন দ্যাট দ্বারা এই শার্টের বর্ণনা দিচ্ছে। দ্য শার্ট দ্যাট আই বর দ্য প্রিভিয়াস ডে ওয়ার এক্সিলেন্ট, মানে এই শার্টটা হচ্ছে যেটা আমি গত দিনে কিনেছিলাম সেটা এক্সিলেন্ট ছিল, এই কথাটা বলছে। তার মানে রিলেটিভ প্রোনাউন যখন বাক্যে বসে তখন এরপরে ওই বিষয় বা ওই ব্যক্তি বা বস্তু সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য আমাকে বাক্যে অ্যাড করে দিবে। ঠিক আছে, বাক্যে কি করবে? অ্যাড করে দিবে। সো কোনগুলো ব্যবহার করা হয়? দ্যাট ব্যবহার করা হয়, হুইচ ব্যবহার করা হয়, হু, হুম, হুজ, হোয়ার এইগুলা এক একটা এক এক জায়গায় আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো এগুলো বলে রিলেটিভ প্রোনাউন। ভাই বিভ্রান্ত হওয়ার দরকার নাই। আমাদের এখন যে ক্লাসগুলো হচ্ছে এইগুলোতে আপনি জাস্ট চিনে রাখেন কোনটা কি ফর্মে। যখন আস্তে আস্তে যখন অন্যান্য গ্রামারগুলো পড়বেন তখন এইগুলোর ব্যবহার আরো ভালো মতো শিখবেন। কথা কি ক্লিয়ার? এখন শুধু খাতায় লিখেন রিলেটিভ প্রোনাউন কি এবং একটু উদাহরণ লেখেন, শেষ। এটাই হচ্ছে আপনার কাজ। আস্তে আস্তে সব শিখবেন। দেখেন রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি? সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হলে, মানে সাবজেক্ট যে অবজেক্টের সহিত যদি সেটা হয় তাহলে এই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো ইউজ করে থাকে। আমাদের যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন যে আমাদের যে প্রোনাউনগুলি আছে সেগুলোর সাথে জাস্ট সেলফ এবং সেলফ আমরা যুক্ত করলে হয়ে যাবে। সেলফ, হিমসেলফ, মাইসেলফ, হারসেলফ, দেমসেলফস। এই সেলফ ব্যবহার করা হয় একজনের ক্ষেত্রে, এগুলা কিন্তু একজনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, একজনের ক্ষেত্রে, একজনকে বোঝানোর জন্য। আর দেমসেলফস ব্যবহার করা যখন এই সেলফসটা ব্যবহার করা, এটা হচ্ছে বহু বচনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। যেমন দেখেন এই জায়গায় খেয়াল করেন, হি কিল্ড হিমসেলফ, সে নিজে হত্যা করলো। এই যে হিমসেলফ এবং হি দুজনেই কিন্তু একই ব্যক্তি, মানে সে নিজেকে হত্যা করছে। সাবজেক্ট এবং অবজেক্ট কিন্তু একই ধরনের, একই ব্যক্তি বা বস্তু যদি বোঝায় তাহলে আমরা এইগুলো আমরা ইউজ করব। যেমন দেখেন আই টোল্ড মাইসেলফ, আই যে মাইসেলফ সে, কিন্তু আমি আমার নিজেকে বলছিলাম নট টু ওয়েস্ট ভ্যালুয়েবল টাইম, মানে কি মূল্যবান সময় ওয়েস্ট না করতে। তো এটা নিজেকে নিজে সে বলছে। সাবজেক্ট এবং অবজেক্ট কিন্তু একই। সাবজেক্ট এবং অবজেক্ট যখন একই রকম হয়, একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তখন আমরা এই ধরনের প্রোনাউনগুলো ইউজ করে থাকি। বুঝছেন? নাফিজুর রহমান এবং আব্দুর রহমান নামে কেউ একজন আছে, তাকে আগামী 5 ক্লাস সে ক্লাস করতে পারবে না, শিওর কথা। ঠিক আছে, অনেকদিন বলা হয়েছে, ওয়ার্নিং দেওয়া হয়েছে, কিন্তু কোনো কাজ হয় নাই, সো ক্লাস করতে পারবে না। আচ্ছা, তো এইগুলো হচ্ছে আমরা জানলাম। আচ্ছা, ইন্টেন্সিভ প্রোনাউন কি? দেখেন ইন্টেন্সিভ প্রোনাউন হলো অন্য কোনো নাউন বা প্রোনাউনের উপরে
গুরুত্ব প্রদান করার জন্য যে সকল প্রোনাউন আমরা ব্যবহার করে থাকি, আচ্ছা তাদেরকে আমরা ইন্টেন্সিভ প্রোনাউন ব্যবহার করি। এখন একটা বিষয় দেখেন, এই ইন্টেন্সিভ প্রোনাউন কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউনের মতোই, বাট এই ইন্টেন্সিভ প্রোনাউন কিন্তু বাক্যে অবজেক্ট হিসেবে ব্যবহার হবে না। আমরা যে রিফ্লেক্সিভ প্রোনাউন দেখছিলাম, যেমন আই কিল্ড, হি কিল্ড হিমসেলফ, ওই সময় হিমসেলফ কিন্তু অবজেক্ট হিসেবে ব্যবহার করেছে, বাট এই জায়গায় কিন্তু এই যে হিমসেলফ, মাইসেলফ যাই ব্যবহার করুক, এটা কিন্তু অবজেক্ট হিসেবে বসে না। রহিম ওপেন দ্য ডোর হিমসেলফ, মানে সে নিজেই ডোরটা ওপেন করছিল। তো সাবজেক্ট প্লাস ভার্ব একটু দেখিয়ে দিই আপনাদেরকে। যেমন দেখেন এই যে ওপেন, হ্যাঁ এটা ভার্ব, দ্য ডোর হচ্ছে অবজেক্ট, এবং হিমসেলফ কিন্তু মানে সে নিজে যে করছে এটাকে একটা মানে প্রেশার ভাবে বলতেছে, একটু একটু কঠিন ভাবে, কঠিন না, একটু প্রেশার দিয়ে বলতেছে যে হ্যাঁ সে নিজে নিজের কাজটা করতেছে, সেও দরজাটা নিজেই ওপেন করছে। এই হিমসেলফ কিন্তু এখানে অবজেক্ট না। আবার আই ওয়াশ মাই ক্লথস মাইসেলফ, এই মাইসেলফ কিন্তু এখানে অবজেক্ট হিসেবে কাজ করতেছে না, এখানে অবজেক্ট হচ্ছে মাই ক্লথস এবং এটা হচ্ছে ভার্ব, আই হচ্ছে সাবজেক্ট। সো এই যে মাইসেলফ, হিমসেলফ, দেমসেলভস এগুলো যে ব্যবহার হবে, যদি এটা যদি অবজেক্ট হিসেবে না ব্যবহার হয় তাহলে বুঝবেন এটা হচ্ছে ইন্টেন্সিভ। এটা কি বলে? ইন্টেন্সিভ প্রোনাউন, বাক্যে অবজেক্ট হিসেবে বসে না। তো এতক্ষণ যা যা পড়ালাম সেটা, এই যে আমি যে প্রথমে বলছি যে সাবজেক্ট হিসেবে কি কি ব্যবহার করা, আই ব্যবহার করা হয়, ঠিক আছে, অবজেক্ট হিসেবে আমরা মি ব্যবহার করি, মানে আয়ের যে আই যে সাবজেক্ট তার অবজেক্ট হচ্ছে মি, ঠিক আছে, আর পজিটিভ অবজেক্ট অ্যাডজেক্টিভ হচ্ছে মাই। এটা হচ্ছে আমি এই যে দেখেন অনেকগুলো ব্যাখ্যা দিয়ে দিয়েছি সুন্দর করে, আপনারা জাস্ট পড়ে ফেলবেন, ঠিক আছে। এটা ভালো মতো বোঝানোর জন্য আপনাদেরকে আমি একটা টেবিল দিয়েছি, আপনাকে টেবিলটা দেখছেন? টেবিলটা আমি আপনাদেরকে এখন একটু দেখাই। এই টেবিলটা দেখলে আপনাদের অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। এই যে আমি একটা টেবিল দিয়েছি, দেখা যায় কিনা ভালো মতো আমি আপনাদের একটু দেখাই। প্রথমে দেখেন ফার্স্ট পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসনের সিঙ্গুলার মধ্যে কি কি আছে, যেমন সাবজেক্ট হিসেবে আমরা আই ব্যবহার করি, এই আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি, আবার আই এর পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই। কথা কি বুঝছেন? আই হচ্ছে সাবজেক্ট, আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি, এগুলো পড়ে ফেলতে হবে ভালো মতো, ঠিক আছে। আই হচ্ছে সাবজেক্ট, আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি, পজিটিভ ফর্ম হচ্ছে, পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই, এবং পজিটিভ প্রোনাউন হচ্ছে মাইন, ঠিক আছে। আর রিফ্লেক্সিভ হচ্ছে মাই সেলফ। ওকে, আমরা যা যা পড়ছি তাই এখানে আবার আছে। দেখেন সাবজেক্ট হিসেবে আমরা ইউ ব্যবহার করি, এটা হচ্ছে আমরা দেখেন সেকেন্ড পারসন সিঙ্গুলার অথবা প্লুরাল, সেকেন্ড পারসন কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হতে পারে। সাবজেক্ট হিসেবে আমরা ইউ ব্যবহার করি, অবজেক্ট হিসেবেও কিন্তু আমরা ইউ ব্যবহার করি, আবার পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে আমরা ইউর ব্যবহার করি, প্রোনাউন হিসেবে আমরা ইউরস ব্যবহার করি, আর রিফ্লেক্সিভ হিসেবে আমরা ইউর সেলফ অথবা ইউর সেলফস ব্যবহার করি। ইউর সেলফস কখন ব্যবহার করবো? যখন প্লুরাল হবে, আর ইউর সেলফ ব্যবহার করব সিঙ্গুলার হলে। ঠিক একইভাবে এই যে দেখেন থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসনের ক্ষেত্রে আমরা হি ব্যবহার করি, ছেলে হলে হি, এন্ড হি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হিম, আবার পজিটিভ ফর্ম হচ্ছে হার, পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে হিজ, পজিটিভ অ্যাডজেক্টিভ কি হিজ, মেয়ে হলে হার। এই যে দেখেন শি হলে শি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হার, আবার পজিটিভ অ্যাডজেক্টিভও হার। কেমন? ইটের ক্ষেত্রে কিন্তু জাস্ট সাবজেক্ট এবং অবজেক্ট কিন্তু একই, কিন্তু অ্যাডজেক্টিভের ক্ষেত্রে ইটস ব্যবহার করা হয়। এখন আপনাদেরকে যখন আমি এই টেবিলটা দিয়েছি, আপনারা কি করবেন? খাতা সুন্দর করে নোট করবেন। খাতা নোট করার পর আমি যে রুলসগুলো দেখালাম সেই রুলসগুলো যদি পড়েন তাহলে এই টেবিলটা আপনার কাছে পরিষ্কার। এটা হচ্ছে আপনি সহজভাবে বোঝানোর জন্য, মানে জাস্ট একটা টেবিলের মাধ্যমে যাতে সবকিছু আসে এই জন্য এই টেবিলটা দেওয়া হয়েছে। কথা কি ক্লিয়ার? আজকের ক্লাসে আমরা যেটা শিখলাম, প্রোনাউনের অবস্থান এবং বাক্যে প্রোনাউন কোথায় বসে এবং কোন প্রোনাউনগুলো আমরা কখন ব্যবহার করবো সেটা আমরা জানলাম। তো এগুলো যখন আপনি খাতায় নোট ডাউন করবেন তখন আপনি বাক্যে এগুলো সুন্দর করে ব্যবহার করা শিখে যাবেন। কেমন? আপনার কাজ হলো এইগুলো দিয়ে অনেক বেশি বেশি বাক্য তৈরি করা, টেলিগ্রাম গ্রুপে আলোচনা করা। কোনো সমস্যা নাই, আপনার যে কোনো সমস্যা আমাকে জানাতে পারেন। আর এই আজকের ক্লাসে কিন্তু আমরা কোনো কুইজ নিই নাই, কারণ হচ্ছে আজকের ক্লাসে কুইজ নেওয়ার মতো খুব বেশি অপশন নাই। তো আমরা হচ্ছে পরীক্ষা নিয়ে ফেলবো, জাস্ট এতটুকুই, ঠিক আছে। পরীক্ষাতে সাধারণত যারা অ্যাডমিশন টেস্ট দিবে অথবা মানে অ্যাডমিশন টেস্ট বলতে যারা ক্যাডেট এক্সাম পরীক্ষা দিবে, কোনো একটা ভার্সিটিতে পরীক্ষা দিবে, স্কুল কলেজে পরীক্ষা দিবে, অথবা জব প্রস্তুতি নিচ্ছেন, তাদের হয়তো পরীক্ষা আসতে পারে যে নিচের কোনটা রিফ্লেক্সিভ প্রোনাউন বা রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে কাজ করতেছে, নিচের কোনটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়েছে, এইগুলা। বা অথবা এমন আসতে পারে যে নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট, সেখানে দিস দ্যাট এগুলোর ব্যবহার আসতে পারে। আমি তো আপনাদেরকে শিখিয়েছি এই ব্যবহারটা। তো এইভাবে হচ্ছে পরীক্ষা আসবে। তো আগামী ক্লাসে আমরা হচ্ছে যেহেতু আমাদের গতকালকের ক্লাসটা আমি নিতে পারিনি, আমি একটু শরীর অসুস্থ থাকার কারণে, যার জন্য আগামীকালকে রুটিনের বাইরে আমাদের ক্লাস হবে। কথা কি ক্লিয়ার? আগামীকালকে
রবিবার রাত 9টায় আমাদের রুটিন এর বাইরে ক্লাস হবে, ঠিক আছে? সো আগামীকালকে ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আমি হোয়াটসঅ্যাপে আপডেট দিয়ে দিব। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।